আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রথমে কি বলেছিল? না, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না, স্পষ্ট করে বলেছে, অনেকবার বলেছে। পরবর্তীতে কি দেখলাম? মব ক্রিয়েট করার মাধ্যমে, যমুনা ঘেরাও করার মাধ্যমে, পরবর্তীতে শাহবাগে অবস্থানের মধ্য দিয়ে প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। তাদের হুঙ্কারে একদিনের মাথায় দুদিনের মাথায় নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বিএনপি কি বললো? তারা স্টেটমেন্ট দিল, হ্যাঁ আমরা খুশি, দাবি তো আমরাই আগে তুলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। অর্থাৎ বিএনপি তার নিজের জায়গায় টার্ন নিতে পারছে না, কি করতে চায় আসলে। এই জন্য ওই যে ইনকিলাব মঞ্চের সবাই গেল কি না গেল, আনিস ভাইয়ের ক্ষেত্রে বা মঞ্চ ৭১-এর বিষয়ে তারা স্টেটমেন্ট দিবে কে দিবে না। এবং আরো একটা বড় উদাহরণ দিই, যখন ৩২ নম্বর ভাঙচুর করা হলো বুলডোজার, এই ২০২৫-এর ৫ ফেব্রুয়ারি, একই সঙ্গে সারা দেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছিল, সেটাও কোনো বিষয় নয়। সারা দেশে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বা ভাস্কর্য ভাঙচুর করা হলো ওই একই সাথে ৫-৬ ফেব্রুয়ারি। তারপরে কি হলো? যখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে আঘাত করা হলো, ৩২ নম্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। বিএনপি দেখলো যে এটি আসলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিছু না বললেই নয়। তখন তারা ৬ তারিখ গভীর রাতে, রাত ২টা বা ৩টের সময় একটা স্টেটমেন্ট পাঠালো গণমাধ্যমে। তাও ৩২ নম্বর উল্লেখ করেনি, উল্লেখ করেছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলোর উপরে হামলা, এইগুলো আসলে বিএনপি সমর্থন করে না। দেখুন ভাষা ভাষা, মানে তার কাছে মনে হচ্ছে যে আমি এই কথা বললে কি ফ্যাসিস্টের পক্ষে চলে যাচ্ছে, আমি এই কথা বললে কি আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, আমি এই কথা বললে কি ইসলামী দলগুলোকে মনক্ষুণ্ণ করা হচ্ছে। এখনো বিএনপি এই অস্থির জায়গাটাতে আছে। এটা তো শুধু আপনার প্রশ্ন নয়, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, এই বিষয়গুলো সামনে আসছে যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদির যে হত্যা চেষ্টাকারীরা বা শুটাররা, তারা কোথায়, তারা আসলে কারা, তাদেরকে ফাইন্যান্স করেছে কারা, কাদের নির্দেশে করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় চলছিল, ঠিক তখনই আনিস ভাইকে আটক করা হলো। এবং আহ যারা এই মন্তব্যগুলো তুলছেন, আপনি প্রশ্ন করলেন, আমি মনে করি লজিক্যাল হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আবার আনিস ভাইকে যে শুধুমাত্র এই ঘটনাটিকে আড়াল করার জন্য করা হয়েছে তা না, মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা আর কি। হম, সবগুলো একসাথে থাকতে পারে। আহ যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, যারা সরকারের সমালোচক রয়েছেন, তাদের কণ্ঠরোধের একটা চেষ্টা থাকতে পারে। আবার যারা ব্যক্তিগত জায়গা থেকে আনিস ভাইয়ের উপরে আক্রোশ মেটানোর একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা যাদের ছিল, তাদেরও সেই কাজটি হলো। আবার ওসমান হাদির যারা শুটার, তারা কোথায়, তারা কেন পালিয়ে গেল, বা পালিয়ে না গিয়ে থাকলে কেন আটক করা হচ্ছে না, এই বিষয়গুলো ধামাচা পড়ার জন্য, দেওয়ার জন্য হতে পারে। যেমন আপনি দেখুন ৫ আগস্টের পরে সারা দেশে কি অবস্থা ছিল, একটা ভয়ঙ্কর পরিবেশ। আওয়ামী লীগের নাম গন্ধ তো দূরের কথা, বঙ্গবন্ধু দূরের কথা, মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করতে পারছিল না মানুষ। আপনি দেখুন, এই কথা আমি অনেক জায়গায় বলেছি, আপনি তো টেলিভিশনে কাজ করেছেন, ভালো জায়গায় কাজ করেছেন, আপনি দেখেছেন না? আমরা তো দেখে আসছি, আমি যতদিন কাজ করছি অন্তত টেলিভিশনে, যেমন আমার সাংবাদিকতা টেলিভিশনে তো প্রায় ১.৫ যুগ হয়ে গেল। টেলিভিশনের স্ক্রিনে এই যে জাতীয় দিবসগুলোতে, শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে ডগিয়ে উঠতো তো। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ কিংবা পতাকার সিম্বল, তো সিম্বলিক আকারে কিছু তো উঠতো। এখন আপনি চ্যানেলগুলোর দিকে তাকান তো, ২-৪টা চ্যানেল ছাড়া কোথাও কিন্তু নাই। শহীদ দিবসে কালো ব্যাজ উঠতো, নাই। পত্রিকাগুলোতে এক কলামে ইতিহাস ভিত্তিক লেখা থাকতো, এখন হাতে গোনা ২-৪টি পত্রিকা ছাড়া কোথাও নাই। এটি কেন হচ্ছে? ওই যে একটা আতঙ্ক, ওই যে ভয়, ওই যে ৫ আগস্টের পরে মুক্তিযুদ্ধের শব্দটা উচ্চারণ করা যাচ্ছিল না, মুক্তিযোদ্ধারা নিজেরা পরিচয় দিতে সাহস পাচ্ছিল না যে আমি মুক্তিযোদ্ধা। এই ভয়গুলো আস্তে আস্তে কাটিয়ে উঠেছে। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত ওই জায়গাতে আমার মনে হয় কোনো ফার্ম ডিসিশনে পৌঁছাতে পারেনি যে তারা আসলে কি করতে চায়। এবং ভারত ইস্যুতে আপনি দেখুন, ৫ আগস্টের পরে ভারত ইস্যুতে কখনো কখনো বিএনপির কোন কোন নেতা হুঙ্কার ছাড়ছে, আবার কখনো কখনো কোন কোন নেতা বলছেন
না, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে টিকে থাকা সম্ভব নয়। আমরা তো দেখছি দ্বিমুখী কথাবার্তা। মানে একজনের বক্তব্যকে আমি কোট করতে চাই। সেটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক। সিরাজুল ইসলাম স্যারের একটা কথা দেখছিলাম আমি। তিনি বলছেন যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃত কথাবার্তা তুলছেন তারা মানসিক বিকারগ্রস্ত এবং উন্মাদ। আমি উন্মাদ আর মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, প্রতিবাদ হবে না? অবশ্যই প্রতিবাদ হবে। অবশ্যই প্রতিবাদ হবে। আমার মাকে যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে স্ল্যাং ইউজ করে, আমি যতই ধরে নেই যে ব্যক্তিটি উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত, তারপরেও তো কিছু না বলে পারব না। হুম, আমার দেশ, আমার মা, আমার মাটিকে নিয়ে কথা বলবে, আমরা চুপ করে থাকবো। কিন্তু চুপ করে তো আছে, আপনি যাদের কথা বললেন। তারা আর উস্কিত হচ্ছে না। তারা তাদের মানে ধমনীতে রক্তের প্রবাহ তারা উপলব্ধি করছে না। 15.5 বছর আওয়ামী লীগের 15.5 বছর যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে, যারা বড় বড় বুলি আওড়াতেন, যারা সরকারের উচ্ছিষ্ট খেয়ে ফুলে ফেঁপে উঠেছিল, তারা কোথায় আজকে? আওয়ামী লীগের সময় যারা আমাদেরকে দালাল, বিএনপি জামাতের দালাল বলেছিল, হাতে গোনা কয়েকজন মানুষ আমাদেরকে কথা বলতে হচ্ছে। তারা কোথায়? সময় যখন উর্বর তখন তো সবাই একই কথা বলবে, সবাই পক্ষে বলবে। এখন তো দুঃসময়, এখন গাঢ় অন্ধকার, এখন আমার অস্তিত্বের সংকট। সে মানুষগুলো কোথায়? হুম, আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আহ এই যে আমি কেবলমাত্র স্ক্রিনে ডগের একটা উদাহরণ দিলাম। দেখুন, আমি এই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশনে ছিলাম, হুম, নিউজের দায়িত্বে। আমার কাছে কিন্তু কোথাও থেকে ফোন আসেনি যে এটা করা যাবে না। সিম্বলিক এই বিষয়টি, এটি শো করা যাবে না, কোনো ফোন কিন্তু আসেনি। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ ছিল না ওটার, মানে সেলফ সেন্সরশিপের জায়গা থেকে বলছি আমি। মানে এখানে সেলফ সেন্সরশিপ ছিল এবং হাতে গোনা 2-4টি চ্যানেল ছাড়া সবাই সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেল। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সময় এটি বাস্তবতা। বিএনপির লোকজনও কিন্তু বসেছে হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের সাথে। হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে বা অন্য কোনো আলোচকের সঙ্গে বিএনপি পন্থী সাংবাদিকেরা বসেছেন। আপনি এখন দেখেন তো, মানে আওয়ামী পন্থী সাংবাদিক আছে কিনা? আওয়ামী লীগ নেতাকর্মীরা তো নাই। না, বলা হচ্ছে যে আমাদেরকে যা ইচ্ছা তাই করা হবে, করুক, সমস্যা নেই। আমরা আমরা খুব শক্তিমান কেউ না, আমরা কারোর প্রতি চ্যালেঞ্জ জানাবো না। শুধু বলবো নিয়ে যাক, হত্যা করুক, আবার জেলে পড়ুক, জামিন বাতিল করুক। আমার জামিন বাতিলেরও দাবি তোলা হচ্ছে কোথাও কোথাও থেকে। করুক, করুক না, সমস্যা নেই তো। আমি তো বলছি না যে আমি দেখিয়ে দেবো, আমি হান করবো। আমি শুধু বলতে চাই আমি কথা বলে যাব, আমি সত্যটা উচ্চারণ করে যাব। ফ্যাসিবাদের দোসর উচ্চারণ করা হচ্ছে। প্রথমে বলা হলো ফ্যাসিবাদের দোসর, হুম, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হুম, আমাকে, আব্দুল নূর তুষারকে, আহ আনিস আলমগীর ভাইকে, এদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তারপর তো বানানো হলো শীর্ষ সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে সমাজের শীর্ষ সন্ত্রাসী বানানো হলো এবং আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্রে সশস্ত্র বিপ্লবের উদ্যোগ নিচ্ছিলাম, আয়োজন করছিলাম। তার মানে সশস্ত্র বিপ্লবকারী। তো বানানোর তো শেষ নেই, ট্যাগিং রাজনীতির তো শেষ নেই। হুম, এবং এই ট্যাগিংটা তো আওয়ামী লীগ সময়ও দেওয়া, আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া হয়েছে। আমাদের তো তখন বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। এখন যেমন মানে জেলে পুরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ সময় হয়তো মামলা দেওয়া হয়নি, কারাগারে দেওয়া হয়নি, কিন্তু পেশাগত জীবনের উপর তো আঘাত এসেছে। হুম, এখন কম্পারিজনের জায়গায় গেলে আপনি বলবেন যে তখন তো অল্প উপর ছাড়া পেয়েছেন। হ্যাঁ, অল্প উপর দিয়ে ছাড়া পেয়েছে, এখন মাত্রাটা আরো বেশি বেড়েছে। এটা এই 15 মাসে 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র বিস্ফোরক মামলায়, মানে ধারায় আটক দেখানো হয়েছে। সাংবাদিকরা হত্যা করবে? আচ্ছা, সাংবাদিকরা দুধে ধোয়া না, ঠিক হুম, হুম, আছে। সাংবাদিকরা দুধে ধোয়া না, সাংবাদিকরা অপরাধ করতে পারে। তাহলে সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হোক, সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেওয়া হোক। হত্যা মামলায় আপনি দেওয়া হবে, যখন ওই হত্যা মামলায় যাকে তাকে দেওয়া হচ্ছে, যখন এই বিষয়টি দেশে বিদেশে নানানভাবে সমালোচিত হলো, এখন কি করা হচ্ছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখতে চাই, এই যে আমরা আওয়ামী লীগের সময় কথা বলেছি, এখন আবার কিছু মানুষ আছে আওয়ামী লীগের, তারা বলছে তারা মানে অদ্ভুত বিষয় শারমিন। হুম, এদিকে ফ্যাসিবাদের দোসর, আবার এট দ্য সেম টাইম লাল বদর বলে উল্লেখ উল্লেখ করা হচ্ছে আমাদেরকে।
হুম লাল বদর, মানে ওই যে জুলাই আন্দোলনে আমরা সমর্থন করেছি কিনা, অথবা আওয়ামী লীগের পরিবর্তন হুম চেয়েছে কিনা, আওয়ামী লীগের পতন চেয়েছে কিনা, আমাদেরকে তারা আক্রমণ চালাচ্ছে, যে আপনাদের জন্য তো এটি হয়েছে, খুশি তো? এই কথা বলার কোনো স্কোপ নেই যে আজকে যদি জঙ্গিবাদ চরমপন্থা উত্থানের একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়ে থাকে, তার জন্য আমরা দায়ী। কেন? আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি। এটা বলার কোনো স্কোপ নেই যে জঙ্গিবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে বিধায় আমি আজীবন আওয়ামী লীগকে সাপোর্ট করে যাব। আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট, আওয়ামী লীগের টাকা পাচার, আওয়ামী লীগের গণতন্ত্র হত্যা, বাক স্বাধীনতা হরণ, এইগুলোকে আমি সাপোর্ট করে যাব। এটা বলার তো কোনো সুযোগ নেই। বাট করা হচ্ছে। খোঁচা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এদিকে তারা বলছে আলবদর, আবার এদিকে তারা আরেক দল বলছে ফ্যাসিবাদের দোষর। কি এক গবেষণা করে এত সৃজনশীলতার জায়গা থেকে এই শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে, ট্যাগিং এর জায়গা থেকে, আক্রমণের জায়গা থেকে। এই এই মাথাগুলো, এই মানে উর্বর মস্তিষ্ক প্রসূত যে ভাবনাগুলো, এগুলো যদি একটু পজিটিভলি অ্যাপ্লাই করা হতো, দেশটা কত সুন্দর হতো, তাই না? তা না, এগুলো তো প্রতিহিংসা। এগুলো তো প্রতিহিংসার জায়গা থেকে হচ্ছে সবকিছু। নোংরামির জায়গা থেকে হচ্ছে। যদিও আমি বলেছি যে সৃজনশীল জায়গা থেকে হচ্ছে, আর্টিস্টিক ওয়েতে হচ্ছে। এগুলো আমি স্যাটায়ার করে বলছি। জঘন্য তো। এগুলো তাও তো ভালো, যে ভাষা আক্রমণ করা হচ্ছে। কিছু, কিছু এই যে ব্যক্তি আছেন সোশ্যাল মিডিয়ায়, মানে আপনি নারী, আপনি যে একজন নারী, আপনার প্রতি আমার সম্মান প্রদর্শন করতে হবে। সেই সম্মানটাও, ন্যূনতম সম্মানবোধ আপনার প্রতি আমি দেখাচ্ছি না। অথবা আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে, আমার মা, আমার ওয়াইফ, আমার কন্যাকে নিয়ে এমন সব বিষয় উল্লেখ করা হচ্ছে। দেখুন, আমি এখানে একটি জায়গায় আওয়ামী লীগের পক্ষে না বলে পারছি না। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সময় সাম মুরাদ, কি মুরাদ যেন হুম ছিল, সে যখন জাইমা রহমান সম্বন্ধে খুব প্রচন্ড কুৎসিত একটা শব্দ উচ্চারণ করলেন, তার মন্ত্রিত্ব কিন্তু ছিল না। শুধু মন্ত্রিত্ব নয়, আওয়ামী লীগের সব ধরনের সদস্য পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। শুধু বাদ দেওয়াই নয়, তাকে দেশ ছাড়তে হয়েছিল। হুম আর এখন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে নোংরা ভাষা ইউজ করা হচ্ছে, নারীদেরকে নিয়ে, অথবা আমাকে টার্গেট করেছে, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তানকে নিয়ে যেভাবে জঘন্য কুৎসিত ভাষায় মিথ্যা সব কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে তো একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কতটা কুৎসিত জায়গায় আমরা যাচ্ছি, কুৎসিত জায়গা অবলম্বন করছি। এর শেষ আছে তো? আছে। সব জিনিসের একটা শেষ আছে না? আমি যে বললাম যে আমাকে ধরে নিয়ে যাক, আমাকে হত্যা করুক, আমার উপর মব চালাক, আমাকে কারাগারে নেওয়া হোক, কি হবে? সব থেমে যাবে? হুম শেখ হাসিনা মনে করেছিলেন দুপুর 12টা 20-এ যখন তিনি দেশ ছাড়েন, সকাল 10টায় তিনি মনে করেছিলেন যে তাকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে? যারা ক্ষমতায় থাকে তারা এগুলো মনে রাখে না। তাদের প্রতি এই জায়গাতেই আমাদের করুণা, যে তাদের সামনে কি ভবিষ্যৎ রয়েছে। ন্যাচারাল পানিশমেন্ট বলে তো একটা কথা আছে। সেটা তো হয়ই, আপনি কোন কিছু বিশ্বাস না করেন, ন্যাচারাল পানিশমেন্টটা তো বিশ্বাস করতে হবে। কিন্তু সেটা যারা জি ক্ষমতায় থাকে, রাজদণ্ড যাদের হাতে থাকে, তারা নিশ্চয়ই এই আপনার বিষয়গুলো। কথা এবং হিউম্যান রাইটস ওয়াচও স্টেটমেন্ট দিয়েছিল আমার ক্ষেত্রে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, তারাও খুব স্ট্রংলি একটা প্রোটেস্ট দিয়েছিল আমার ক্ষেত্রে। আশা করি আনিস ভাইয়ের ক্ষেত্রেও আসবে। হুম আহ ধারণা করা হচ্ছিল যে আমাদেরকে আটক করে সরকার সম্ভবত ভুল করেছে, এটা ফিল করতে পারছে, অথবা ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে প্রতিবাদগুলো গড়ে উঠেছিল, সেখান থেকে হয়তো বোধোদয়ের সৃষ্টি হয়েছে যে না, এইগুলো করা ঠিক হচ্ছে না। ওই যে আপনি একটু আগে বলছিলাম যে আমরা ভয়ঙ্কর ভাবে আশাবাদী হয়ে উঠেছিলাম যে একটা পরিবর্তন পজিটিভলি হবে, সেই জায়গায় আমরা সবাই আশাহত হলাম। ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশাবাদী হয়েছিলাম। অন্তত আমার ক্ষেত্রে যেগুলো বলা হয়েছিল, অন্তত সেটি সরকারের জন্য একটু বিব্রতকর। দেখলাম না, কিছুই না। যা করার ওই যে নিজস্ব গতি চলছে, নিজস্ব হুম গতি বটেই। তার যে নিজস্ব ধর্ম, সরকারের সেই ধর্মের দিকে যাচ্ছে। হুম আয়োজক ছিলেন অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধারা, আর মঞ্চ ৭১ হচ্ছে, এটা কোনো বডি নেই। এটার নাম সর্বশেষ, মানে এখনো কোনো বডি তৈরি করা হয়নি, কোনো কমিটি তৈরি করা হয়নি। আম জেরা খান পান্না ভাই, অ্যাডভোকেট জেরা খান পান্না ভাই, আর বীর প্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ, এই দুজন মিলে যখন ওই যে সংবিধান দুমড়ে ফেলা হবে, মুচড়ে ফেলা হবে, পায়ের নিচে ফেলা হুম হবে, ছুঁড়ে ফেলা হবে, এইসব কথা বলা হচ্ছিল, তখন তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে, যে ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই প্রাপ্ত সংবিধান, এটার
সংস্কার হতে পারে, এটা কাটাছেঁড়া হতে পারে, সংযোজন বিয়োজন হতে পারে, কিন্তু ছুঁড়ে ফেলা হবে কেন? সেই জায়গা থেকে ওনারা এই একটা সংগঠনে আত্মপ্রকাশ করেছিলেন, তাও নামটা দিয়ে। হুম এখন ওই প্রোগ্রামে আয়োজকরা কেন অ্যারেস্ট হলেন না? আয়োজক, আসলে ওখানে আয়োজকও কেউ নেই, গেস্টও কেউ নেই, সব নিজেরা নিজেরা। আমি হয়তো গিয়েছিলাম ইনভাইটেড জার্নালিস্ট হিসেবে, প্রথম আলোর সৌরভ ভাই সিনিয়র জার্নালিস্ট, কিংবা যুগান্তরের মাহবুব কামাল ভাই, আমরা ছিলাম। আবার আনিস আলমগীর ভাই যাওয়ার কথা ছিল, মাহবুব কামাল ভাই যাওয়ার কথা ছিল, তারা হয়তো যায়নি যে কোনো কাজে বা যে কোনো কারণে। এখন বিষয় হচ্ছে যে এই ধারণাটা এই আওয়ামী লীগের মধ্য থেকে কেউ কেউ ছড়িয়েছে। এমনি তো যারা বিরোধী গ্রুপ আছে, হুম সাধারণত বিরোধী শক্তি গ্রুপ যারা মব ক্রিয়েট করেছে, তারা এই হাইপটি তুলেছিল। আবার আওয়ামী লীগের মধ্য থেকে কেউ কেউ এটি বলার চেষ্টা করেছে, পান্না ভাইকে বিতর্কিত করার চেষ্টা করেছে যে তিনি কেন গেলেন না। দেখুন, আমি পার্সোনালি পান্না ভাইকে চিনি, জানি। পান্না ভাই প্রচন্ড ভাবে অসুস্থ একজন মানুষ। পান্না ভাই হুইল চেয়ারে চলাফেরা করে। পান্না ভাই লোয়ার পার্সন মোটামুটি প্যারালাইজড। তো উনি এমনিতেই হয়তো দেরিতে আসছিলেন। সভা শুরু হওয়ার কথা 10টায়, 10টা 40-এ এই ঘটনা ঘটে। হয়তো 15-20 মিনিটের মধ্যে উনি আসছিলেন, বা আসার পথে ছিলেন, যখন এই ঘটনা শুনলেন তখন আর এলেন না। আর ডক্টর কামাল হোসেন সাহেব কিন্তু চিফ গেস্ট ছিলেন। আর এই ঘটনা এই মানে এই কথা যখন তার কানে গেল, তার তো আসার প্রশ্নই ওঠে না। একদমই ওখানে আয়োজকদের আমি বললাম না যে আমরা কিছু লোক বাদে আয়োজক যারা শ্রোতাও তারা, হুম স্টেজে ছিলেনও তারা। ওখানে তো স্টেজে ছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক। ওখানে ছিলেন অধ্যাপক মেজবা কামাল। ওখানে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আহ এম কে রহমান, হুম, প্রফেসর কার্জন ছিলেন। তো আর মুক্তিযোদ্ধারা ছিলেন। এখন এইগুলো হচ্ছে এই যে বীর প্রতীক আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব অথবা জেরা খান পান্না ভাইয়ের মতন 2-4 জন সাংবাদিক, এনারা অ্যারেঞ্জ করেছিলেন। আর পান্না ভাইকে তো আটক করার বিষয়টি আহ, আহ, এমনিতে সে এজেড পার্সন, অসুস্থ মানুষ, সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী, তার তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। হুম হয়তো ভয়ের জায়গা থেকে বা অন্য কোনো আতঙ্কের জায়গা থেকে পান্না ভাইকে অ্যারেস্ট করেনি। এটি মানে এক ছেলে পান্না ভাই। তো এই কারণে আজ বিজয় দিবস। প্রত্যেকটি বাংলাদেশিকে, আমার ভাই বোন যারা আছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের এদিকে ভারতবর্ষে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই বিজয় দিবস পালিত হলেও এখন পাকপন্থীদের করায়ত্ত বাংলাদেশ তাদের প্রিয় বিজয় দিবস পালন করতে পারছে না। 2024-এও পারেনি, 2025-এও পারছে না। তবে এটাই তাদের শেষ। এই 2 বছর তারা যা তাণ্ডব মাতিয়ে রেখে দিয়েছে, তাই এই বছরই এদের এটা শেষ হবে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। তার কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তারা একটা রিপোর্ট দাখিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে, মানে PMO বলে যেটাকে বলে। সেই রিপোর্টে পরিষ্কার পাকিস্তানের রোল ওই পাহেলগাঁওয়ে এবং দিল্লিতে বাংলাদেশের রোল সাফ সাফ করে লেখা আছে। বাংলাদেশে যেমন হিজবুত তাহরির আর লস্করে তৈবার কিছু অগ্রণী অংশ, তারা যেমন অ্যাক্টিভ হয়ে তারা ডিফিউজার পাঠিয়েছিল, আর তেমনি পাকিস্তানিরা পাহেলগাঁও করেছে, এটা তো আপনারা জানেন। তার ডিটেল রিপোর্ট জমা পড়েছে, এই খবরটুকু আমি পেয়েছি। এবং ডিটেল রিপোর্টটা জমা পড়ার পর এবার সিঁদুর 2.0 স্টার্ট হচ্ছে। স্ক্রিপ্ট লেখা কমপ্লিট এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একই সঙ্গে এই সিঁদুর অভিযানের মধ্যে পড়ে যাবে। তা এখন সিঁদুর অভিযানের মধ্যে যখন পড়বে, তখন তো বাংলাদেশের একটা তো বড় ক্ষয়ক্ষতি হবে, একটা বড় ঝামেলা তৈরি হবে। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে
জানিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সার্জিও গোরের উপস্থিতিতে মার্কো রুবিও, জেডি ভান্সের সঙ্গে আমাদের ভারতবর্ষের কথা হয়েছে এবং কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তখন বলা হয়েছিল যে আমরা ডসিয়েরটা পাঠাবো। ডসিয়েরটা রবিবার দিন পাঠানোর কথা, শনিবার দিন পাঠানোর কথা ছিল, মধ্যখানে রবিবার পড়ে যাওয়ায় ওইদিকে রবিবার, আবার আমাদের এখানে যখন সোমবার তখন ওদের ওখানে যখন শনিবার, আমাদের এখানে তখন রবিবার, আর আমাদের এখানে যখন রবিবার তখন ওদের ওখানে সোমবার। তো সোমবার দিন সেই রিপোর্টটা পাঠানো হয়েছে, আজ এসে পৌঁছে গেছে আমাদের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে চুক্তিটা, সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে দুপক্ষের মধ্যে সই সাবুত করে এবার ভারতবর্ষ তার পার্টটা সই করে ফিরিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টটা সই হয়ে ডসিয়ারে চলে এসছে। এখন এই সময়তে যখন ঠিক হলো যে সার্জিক্যাল 2 স্ট্রাইকটা শুরু হবে, সার্জিক্যাল 2 বলছি, সিঁদুর 2.0 যখন শুরু হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু একটা বলে দেওয়া হয়। তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার কর্মীদের এবং বাংলাদেশে সফররত যে সমস্ত মার্কিনী রয়েছে তাদের উদ্দেশ্যে একটা নিরাপত্তার সংক্রান্ত একটা সতর্কবাণী একটা জারি করেছে। সেটা A+++, মানে 3টে প্লাস, A+++, তার মানে চূড়ান্ত সতর্কতা। সমস্ত সভা সমাবেশ এবং গুলতানি এবং ঝামেলাযুক্ত জায়গা থেকে তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যে যার জায়গায় যতটা পারেন ততটা চুপচাপ থাকবেন, এটুকুই ওই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। সেটা হয়তো আপনাদের দেশের খবরেও নিশ্চয়ই আপনারা জানতে পারছেন। এখন এই যে সার্জিও গোর এবং পল কাপুর, এরা দুজনে সম্ভবত 25 থেকে 26-এর মধ্যে কি 27-এর মধ্যে এরা ঢাকায় পৌঁছাচ্ছেন দুজনে একসঙ্গে। ঠিক তার আগে ট্রেসিকে বলা হয়েছে ব্যাগপত্র গুছিয়ে নাও, মানে পল কাপুর আর সার্জিও গোর পৌঁছাবার আগে ট্রেসিকে বাংলাদেশ ছাড়তে হবে। ট্রেসি সেই বার্তা পেয়ে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। ফলে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে তার কিন্তু পরিষ্কার ইঙ্গিত পড়ছে। সব থেকে দুঃখের বিষয় কি হলো, এই যে বিজয় মাস, এই বিজয় মাসে যে ভারত যে স্বাধীনতার পক্ষে যোগ দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সেই বিজয় মাসেই আবার বাংলাদেশের বুকে আঘাত হানতে হচ্ছে। গতকালকেও ড্রোন স্ট্রাইক হয়েছে। ড্রোন স্ট্রাইকে মোটামুটি আপনার 1, 2, 3, 4, 4টে জায়গার হিসেব আমার কাছে আছে। আরো 2টো জায়গায় পড়েছে, 6টা জায়গায়, কিন্তু 4টের হিসেব আমার কাছে আছে আর 2টো জায়গার হিসেব আমার কাছে নেই। এখন যেগুলো বলা হয়েছে, মানে যেগুলো ড্রোনগুলো পড়েছে, একটা হচ্ছে রংপুরের রৌমারি, সেখানে পড়েছে, তাতে 2জন মারা গিয়েছেন। সেখানে ঠাকুরগাঁও সীমান্তে পড়েছে, 2জন মারা গিয়েছে। রংপুরের রাজীবপুরে ড্রোন পড়েছে, মারা গিয়েছে 6জন। আর মায়ানমার বাংলাদেশ সীমান্তে লাইখানছড়ি বলে একটা জায়গা আছে, এই লাইখানছড়ি এলাকায়, সেখানে 1জন মারা গিয়েছে। আমাদের কাছে টোটাল যা মৃত্যুর হিসেব আছে 2, 2, 4 আর 6, 10 আর 11 জন। আরো 2টো জায়গায় পড়েছে, সেই 2টো জায়গার হিসেব নিকেশ আমার কাছে এসে পৌঁছায়নি বা আমি পাইনি। যার কাছ থেকে আমি পেয়েছি তিনি পাননি, ফলে আমিও
আপনাদের বলতে পারছি না। মোটামুটি আমার যা হিসেব আছে, আমার কাছে 11 জন মারা গিয়েছেন। গতকাল কতজন মারা গিয়েছেন সেই খবর তো আপনারা দেখেছেন। এবার বাংলাদেশ তার কি করণীয় সেটা বাংলাদেশ করবে। যেমন পাকিস্তান পুরোপুরি সেনাকে সতর্ক করে দিয়েছে, কিন্তু পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা কিছু নেই। পাকিস্তান কিছু করতে পারবে না, পাকিস্তানকে একতরফা মার খেতে হবে। বাংলাদেশ কতটা করছে তা আমি জানি না, বলতে পারবো না। বাংলাদেশের নাকি আইন শৃঙ্খলা সামলাতেই নাকি সেনা ব্যস্ত, দেশের জন্য লড়বে কি? ফলে পড়ে পড়ে মারই খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবার ধরুন, এই যে আমাদের প্রণয় বার্মাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, তলব করা হচ্ছে, এবার প্রণয় বার্মা খুব বিরক্ত হয়ে গিয়েছেন। প্রণয় বার্মা এখানে কিছু বলেননি, কিন্তু বিদেশ মন্ত্রকে তিনি যে নোটটি পাঠিয়েছেন, সেই নোটের যে সারমর্ম, তাতে আমি যেটা জানতে পেরেছি তা আমি বলছি আপনাদের। বলা হয়েছে যে এই নিয়ে 6 বার আপনারা আমাকে তলব করলেন, আমরা আপনাদেরকে 57 পৃষ্ঠার স্যাটেলাইট ইমেজ দিয়েছি, কোথায় কোথায় আপনারা কি করেছেন না করেছেন, কিন্তু আপনারা আজ পর্যন্ত একটা কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। আর এবারে আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন যে আপনাদের হাদির ওপরে গুলি চালিয়ে নাকি ভারতীয় গোয়েন্দা তারা নাকি এপারে ঢুকে হাদিকে হত্যা করে চলে গিয়েছে। কিছু তো প্রমাণ দেবেন আপনারা। এই যে বারবার বিনা প্রমাণে আমাকে ডেকে পাঠাচ্ছেন, আমার সময় নষ্ট হচ্ছে এবং আমি এতে খুব অপমানিত বোধ করছি, এবং আমি আমার ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারত সরকারকে এটা আমি জানিয়ে দেবো যে বাংলাদেশে আমি আর কাজ করতে ইচ্ছুক না। এতে ভারতের কি রিয়াকশন হবে সেটা বুঝতেই পারছেন। বাংলাদেশ সম্পর্কে খুব একটা ভালো রিয়াকশন তো হবে না নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী এমনিতেই চুপচাপ, কোনো কথা বলেন না, কিন্তু সিগন্যাল পড়ে গিয়েছে, স্ক্রিপ্ট রেডি করো, মারো। এখন এই যে আপনাদের এখানে ড্রোন অ্যাটাক যে হচ্ছে এবং ভবিষ্যতে যে অ্যাটাকগুলো হবে, সেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র জানে। তবে আপনাদের প্রতি, যেহেতু আপনারা আমার খুব নিকটের মানুষ, বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। অনুরোধটা হচ্ছে, যেখানে দেখবেন পাকপন্থী এবং ভারত বিরোধী সমাবেশ হচ্ছে, সেই জায়গাগুলো ছোট হোক বড় হোক, সেই সমাবেশগুলো এড়িয়ে যাবেন। ওই সমাবেশের ধারে কাছে আপনারা থাকবেন না। কখন কি হয় কিছু বলা যায় না। আমি পরিষ্কার করে আপনাদের তো সবকিছু বলতে পারবো না, ভারতের প্ল্যান অফ অ্যাকশন আপনাদেরকে বলতে পারবো না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বলে দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এবং তার দূতাবাসের কর্মীদের বলে দিয়েছে এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে যাবে। একটা খবর পাওয়া যাচ্ছে যে আমাদের পানাগড়ে 22টা ট্র্যাক আছে ড্রোনের, এই 22টা ট্র্যাককেই কিন্তু রেডি করা হয়ে গেছে এবং ড্রোন পরপর 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 সাজিয়ে দেওয়া হয়েছে, কয়েক হাজার ড্রোন সাজিয়ে দেওয়া হয়েছে। আমি কথার কথা বলছি, ধরুন কোন একটা সমাবেশ হচ্ছে, ভারত বিরোধী পাকিস্তানপন্থী কোন একটা সমাবেশ হচ্ছে, 10-20 হাজার লোক জমা হয়েছে, সেখানে 500টা ড্রোন গিয়ে অ্যাটাক করলো। হাড় গোড় নাড়ি ভুড়ি কিচ্ছু পাওয়া যাবে না, ওই যে বৃষ্টির মতো পড়বে না, কিছু পাওয়া যাবে না, বেলচা দিয়ে তুলতে হবে। দুঃখের বিষয় এটা যে 71 সালে আমরা যে সৈনিকদের শহীদের রক্ত দিয়ে আমরা যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশকে আমাদের আবার আঘাত করতে হচ্ছে। এই আঘাতটা কিন্তু বাংলাদেশ নিজে থেকে ডেকে এনেছে।
ডেকে আনার ফলে আজকে বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু ঘনিয়ে আসছে। বলতে পারেন বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘ। আমি বলেছিলাম না, শিলাবৃষ্টির পর ঝোড়ো বৃষ্টি শুরু হবে। এবার ঝোড়ো বৃষ্টি দেখতে পাবেন। তো খবরে আপনাদের কতটুকু দেখাবে, কতটুকু বুঝে, কিন্তু আপনাদের দেশের যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, তাদের কাছে চেপে তো রাখতে পারবে না, লিক করে ঠিক বেরিয়ে যাবে। ফলে আপনারা সবই জানতে পারবেন। আমি এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আপনারা শুধু সাবধানে থাকবেন। আমার যতদূর মনে হয় এই বিজয়ের মাসে আর একটা বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমার বলার অর্থ এইটে যে 71 সালে যে বিজয় দিবস আপনারা উদযাপন করছেন, সেই আর একটা বিজয় দিবস আপনাদের উদযাপন করতে হবে যে কোনো একটা তারিখে। আবার এই দাঁত মুখ বার করেছে পাক হানাদারেরা। সেই দাঁত মুখ বার করা সেই শ্রীগালের বাচ্চারা, যারা বাংলাদেশকে ছিঁড়ে কুটে খাচ্ছে, ভারতবর্ষকে অস্থির করছে, তাদেরকে দুনিয়া ছাড়া করে দিতে ভারত পিছপা হবে না। পারলে ভারতকে আমি অনুরোধ জানিয়ে এসেছি বিদেশ দপ্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকে যে আমার নাম করে অন্তত একটা ব্রহ্মস অন্তত মারবেন। আমি মস্করা করে বলেছি, কিন্তু যদি মেরে দেয় তাহলে জানবো যে আমার যে স্বপ্ন সেটা সফল হয়েছে। সাবধানে থাকবেন। আমি বারবার বলছি, সাবধানে থাকবেন। বিজয় দিবসে মাসে আবার একটা বিজয় দিবস শিগগিরই হয়তো পালন হতে যাচ্ছে।